ভারতের একটি গুরুত্বপূর্ণ পোস্ট ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। হাজিপির সেক্টরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কার্যকর প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে নিয়ন্ত্রণ রেখা বরাবর ঝান্ডা জিয়ারত পোস্ট ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালের দিকে কুপওয়ারা ও উড়ি সহ নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনারা আবারও গুলিবর্ষণ শুরু করেছে। তবে ভারত এর যথাযথ জবাব দিয়েছে। এর আগে ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনী। তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন, আত্মরক্ষার পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে। তিনি বলেছেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। অন্যদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলাবারুদ ব্যবহার করে ভারতের পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে বলেও দাবি ভারতের। ভারত আরও বলেছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তালিকায় রয়ের জম্মুর শটওয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত 8টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। তিনি জানান, পাকিস্তান আঘাত করলে তা গোপন রাখবে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া ভারতের নিক্ষেপ করা 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের, যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এছাড়াও পাকিস্তানের পাল্টা হামলা শুরুর পর রাতে শ্রীনগর সহ ভারতের বিভিন্ন স্থানে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। চণ্ডীগড় শহরের প্রশাসন বলছে, বিমান হামলার সংকেত দিতে সাইরেন বাজানো হয়। এর আগে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানান এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরো জম্মু শহরই ছিল অন্ধকার। ভারতের সিয়াচেন গ্লেসিয়ার এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে আতঙ্কের কারণ হয়ে উঠেছে, যা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। 20,000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্লেসিয়ার কেবল বরফের রাজত্ব নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এক কৌশলগত তুরুপের তাস এবং ভারতীয় সেনাদের সবচেয়ে কঠিন দায়িত্বের অঞ্চল। 1984 সালে অপারেশন মেঘদূত চালিয়ে ভারতীয় সেনাবাহিনী সিয়াচেন দখল করে নেয়। এই অভিযানে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের আগেই এই অঞ্চল দখল করা। তারা সফল হয়, আর তারপর থেকেই বিশ্বের সবচেয়ে প্রতিকূল পরিবেশে শুরু হয় নীরব যুদ্ধ, যা আজও চলমান। সিয়াচেনের সল্টেরো রিজ ভারতের হাতে থাকা সবচেয়ে কৌশলগত উচ্চভূমি। এই রিজের দখল মানে শুধু পাকিস্তানের উপর নজরদারি নয়, একই সঙ্গে চীনের কারাকোরাম হাইওয়েও পর্যবেক্ষণে রাখা যায়। এই সুউচ্চ পাহাড়েই ভারত স্থাপন করেছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার হেলিপ্যাড ও টেলিফোন বুথ। এরকম উচ্চতায় সেনা মোতায়েন বজায় রাখার সামর্থ্য খুব কম দেশেরই আছে।
এখানে প্রায় 3000 ভারতীয় সেনা রুটিনের ভিত্তিতে দায়িত্বে থাকেন, আর পাকিস্তান রাখে প্রায় একই সংখ্যক সেনা, তবে নিচু পজিশনে। ফলে সরাসরি কৌশলগত সুবিধা ভারতের হাতেই থাকে। পাকিস্তান চাইলেই আক্রমণ করতে পারে না, কারণ পাহাড় বেয়ে ওপরে ওঠা মানে খোলা আকাশের নিচে সরাসরি ভারতের আর্টিলারি ও স্নাইপার ফায়ারের শিকার হওয়া। 1987 সালে অপারেশন রাজীব, 1989 সালে অপারেশন আইবেক্স আর 1992-এ ত্রিশূল শক্তি অপারেশনের মাধ্যমে ভারত একাধিকবার পাকিস্তানের পোস্ট দখল করে তার সক্ষমতা জোরদার করেছে। এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও চেষ্টা ছিল অপারেশন আবাবিল চালিয়ে এই অঞ্চল পুনর্দখলের, কিন্তু তাতেও ব্যর্থতা এসেছে। সিয়াচেন কেবল ভারত পাকিস্তানের মধ্যে নয়, বরং চীনকেও মাথা ব্যথায় ফেলেছে। কারণ সিয়াচেন ভারতের হাতে থাকার মানে হচ্ছে পাকিস্তান চীন সংযোগে কৌশলগত বাধা তৈরি হওয়া। গিলগিট বালতিস্তান থেকে চীনের কারাকোরাম হাইওয়ে পর্যন্ত সবকিছুর উপর ভারতের নজরদারি চলছে। কিন্তু এই দখল রক্ষা করতে গিয়ে ভারত নিজেও নাজেহাল। এখানে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসেরও কম, আর প্রাকৃতিক কারণে দুই দেশের প্রায় 2000 সেনা তুষারধস ও অক্সিজেন স্বল্পতায় প্রাণ হারিয়েছেন। যদি যুদ্ধ শুরু হয়, ভারত এখান থেকে আর্টিলারি ও ড্রোনের সাহায্যে পাকিস্তানের নিচু পোস্টে সহজেই আঘাত হানতে পারে। বিপরীতে পাকিস্তানের একমাত্র পথ হলো গেরিলা কৌশল কিংবা হেলিকপ্টার ব্যবহার করে ঝুঁকিপূর্ণ সারপ্রাইজ অ্যাটাক, কিন্তু এত উচ্চতায় চুপিসারে উঠে এসে সফল হওয়া প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের মতে ভারতের হাতে থাকা সিয়াচেন গ্লেসিয়ার পাকিস্তানের জন্য একটি স্থায়ী বিপদ, কারণ এই একটি অবস্থানেই ভারত এমন এক জিও স্ট্র্যাটেজিক প্রভাব বিস্তার করছে যার ফলে পাকিস্তানের সামরিক রুট, সাপ্লাই চেইন, এমনকি চীনও নজরদারিতে থাকে। অনেক সামরিক বিশ্লেষকই মনে করছেন পাকিস্তান যদি সিয়াচেনের উঁচু অংশ দখলে আনতে না পারে, তবে কাশ্মীর চীন করিডোরে তার কৌশলগত অবস্থান চিরকালই দুর্বল থাকবে, আর এই একক দখলই ভারতের বড় কৌশলগত জয়। মাটিতে পুঁতে রাখা মাইন আর ফাইটার জেটের গর্জনেই জানান দিচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ এক মূর্ত আতঙ্ক। আগুনের মতো ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী সংঘাত যদি হটস্পটগুলোতে ছড়িয়ে পড়ে, তবে ভারত কিংবা পাকিস্তানের মানচিত্র বদলে যেতে পারে। এই 7টি ভূখণ্ড দুই দেশের জন্যই পারমাণবিক বোমার মতো, আর বোমা ফাটলে শুধু উপমহাদেশ নয়, তার কম্পন ছড়াবে গোটা বিশ্বে। সিয়াচেন জমে আছে -40 ডিগ্রিতে, কিন্তু যুদ্ধ সেখানে আগুন হয়ে অপেক্ষা করছে। সিয়াচেন রক্ষার লাইফলাইন হলো নুব্রা ভ্যালি। এটাই এই অঞ্চলে ভারতের একমাত্র সাপ্লাই রুট। সরাসরি হামলা নয়, পাকিস্তান যদি কৌশলগতভাবে সিয়াচেনকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে নুব্রা ভ্যালি হবে সেই চাপের জায়গা। যুদ্ধ নয়, স্রেফ রসদ থেমে গেলেই ভারতীয় সেনারা বরফে একা হয়ে যাবে। কার্গিল দ্রাস সেক্টর এখনো তপ্ত, যেখানে সামান্য উত্তেজনাও আগুন ছড়িয়ে দিতে পারে। ভারতের রুট কেটে পাকিস্তান দখল করে নিতে পারে গোটা কার্গিল, আর পাকিস্তানের এই প্রকাশ্য ইচ্ছা আজও ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে মূল বিষয়। তীব্র উত্তেজনার আরেক নাম শেখ সগাম ভ্যালি। পাকিস্তান 1963 সালে চীনের হাতে তুলে দিয়েছিল এই অঞ্চলটি, কিন্তু ভারত এখনও তার নিজের দাবি করে। এটি কেবল একখণ্ড ভূমি নয়, এটি ভারত, পাকিস্তান, চীন 3 দেশের উত্তেজনার ভূমিকম্প কেন্দ্র। যুদ্ধ বাঁধলে এই এলাকা হয়ে উঠতে পারে এক ত্রিমুখী সংঘাতের সূচনা স্থল। জম্মু অঞ্চলের পুঞ্চ ও রাজৌরি প্রতিদিনই যুদ্ধের মতো। জঙ্গি অনুপ্রবেশ, গুলিবর্ষণ আর সেনা সতর্কতায় থমথমে থাকে প্রতিটি মুহূর্ত। ভারতের নজরদারির ব্যবস্থা উন্নত হলেও অঞ্চলটির জটিল ভৌগোলিক কাঠামো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন করে তোলে। গুজরাট উপকূলের অদূরে শান্ত অথচ শত্রুভাবাপন্ন জলপথ শির ক্রিক। ভারতের কোস্টগার্ড সর্বোচ্চ সতর্কতায়, কিন্তু সমুদ্র তো প্রতিদিন বদলায়। এই জলসীমা দিয়ে ঢুকে পড়তে পারে নৌসেনা, জঙ্গি, এমনকি ড্রোন। যুদ্ধ বাঁধলে এখান থেকে ভারতের নজর গোয়াদর বন্দরের দিকেও সরে যেতে পারে। সবশেষে আফগান সীমান্ত, যেখানে ভারতের সরাসরি নিয়ন্ত্রণ নেই, কিন্তু কূটনীতি ও গোয়েন্দা তৎপরতায় এটি পাকিস্তানের ব্যাকডোর প্রেসার পয়েন্ট। তালেবান, আইএসআই এবং আফগানিস্তান থেকে আঘাত আসার সম্ভাবনা পাকিস্তানের নিজের ঘাড়ে।
এই 7টি অঞ্চলের কোনোটা শীতল, কোনোটা অগ্নিগর্ভ, কিন্তু প্রতিটির ভেতরে লুকিয়ে আছে ইতিহাস, কৌশল, প্রতিশোধ আর নিরাপত্তার স্নায়ুযুদ্ধ। যুদ্ধে কার শ্বাস আগে বন্ধ হবে তা ঠিক করে দেবে এই ভূখণ্ডগুলো। সিয়াচেন থেকে শুরু করে শির ক্রিক পর্যন্ত প্রতিটি সেন্টিমিটার জায়গা মূলত সময়ের উপর চাপা পড়া বিস্ফোরক, যা এই মুহূর্তে আগুন লাগার অপেক্ষায়। আয়তনে পাকিস্তানের প্রায় অর্ধেক, কিন্তু উন্নয়নে সবচেয়ে অবহেলিত বেলুচিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় উজ্জ্বল হচ্ছে খনিজ আর প্রাকৃতিক গ্যাসে ভরপুর বেলুচিস্তানের স্বাধীনতার সম্ভাবনা। এই অঞ্চলের মাইলের পর মাইল এলাকা আজও আলো, পানি, চিকিৎসা থেকে বঞ্চিত। বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানের জন্য ছিল এক রাজনৈতিক ও মানসিক ভাঙন, আর এখন 50 বছরের মাথায় সেই ইতিহাস যেন পশ্চিম দিক থেকে ফিরে আসছে বেলুচিস্তান হয়ে। বেলুচ লিবারেশন আর্মি, বেলুচ ন্যাশনাল আর্মি, এমনকি বেলুচ রিপাবলিকান আর্মির মতো সংগঠন আর সরাসরি পাকিস্তান সেনাবাহিনী চীনের প্রকল্প, এমনকি গোয়াদর বন্দরে হামলা চালাচ্ছে। শুধু 2024 সালেই BLA প্রায় 302টি হামলার দাবি করেছে। 2025 সালের মে মাসেও একটি IED হামলায় নিহত হয় 7 জন পাকিস্তানি সেনা। করাচি, গোয়াদর সহ বেশ কয়েকটি শহরে চীনা প্রকৌশলী ও CPEC প্রকল্পগুলো বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আত্মঘাতী হামলায় নারী যোদ্ধাদের অংশগ্রহণ স্পষ্ট বার্তা দেয়, এটা শুধু রাজনৈতিক আন্দোলন নয়, এটা এক জাতির অস্তিত্বের দাবি। পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা, স্বাধীন পতাকার উড়ানো আর স্লোগান ফিনিশ দ্য আনফিনিশড বিজনেস অব 1971। আন্তর্জাতিকভাবে এখন বেলুচ ইস্যু মাথাচাড়া দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ করাচির IED হামলাকে নৈরাজ্য বিরোধী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। জাতিসংঘ বিশেষজ্ঞরা পাকিস্তানকে বেলুচিস্তানে গুম, বিচার বহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ বারবার বলেছে, সেনা ও গোয়েন্দা সংস্থার হাতে নিখোঁজের সংখ্যা ইতোমধ্যে কয়েক হাজার ছাড়িয়েছে। ইউরোপীয় সংসদের এমপিরাও পাকিস্তানে বেলুচ মানবাধিকার কর্মীদের আটক, নিপীড়নের প্রতিবাদে প্রস্তাব এনেছেন। যুক্তরাষ্ট্র 2025 সালের মে মাসে বেলুচিস্তান ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে, আর বেলুচিস্তানে চীনা প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিতে চাপে পড়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে এসব আন্দোলন ভারতের এবং আফগান ও ইরানি গোয়েন্দা সংস্থার মদদে পরিচালিত। তবে বাস্তবতা বলছে এই বিস্ফোরণ এসেছে বহুদিনের জমে থাকা ক্ষোভ, শোষণ আর সত্তাহীনতার ভেতর থেকে। গোয়াদর বন্দর আর CPEC প্রকল্প এখন বেলুচদের চোখে বহিরাগত দখলদারিত্ব এর প্রতীক। 2023 ও 2024 সালে এই এলাকায় বড় বড় বিক্ষোভ, ধর্মঘট ও সড়ক অবরোধ হয়েছে। চীনা প্রকৌশলীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে, নিহত হয়েছেন চীনা নাগরিকরাও। পাকিস্তানি সেনা ও আধা সামরিক বাহিনী পাল্টা অভিযান চালাচ্ছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। এই অবস্থায় বেলুচিস্তানে নতুন করে সামরিক অভিযান শুরু হয়েছে, কিন্তু জনগণের ক্ষোভ থামছে না। সামাজিক মাধ্যমে এবং বিদেশি শহরগুলোতে স্লোগান উঠছে, বেলুচিস্তান ইজ নট পাকিস্তান। এমন সময় ভারত পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে সামরিক উত্তেজনা। পূর্বে ভারত, পশ্চিমে বেলুচ বিদ্রোহে দুই দিক থেকেই চাপে পড়েছে ইসলামাবাদ। এই মুহূর্তে বেলুচরা বলছে, যদি না এখন তবে আর কবে, ঠিক যেমন 1971 সালে বলেছিল বাংলাদেশ। ভারত পাকিস্তান যুদ্ধ যদি আরও বিস্তৃত হয়, তাহলে বেলুচিস্তান আর পাকিস্তান একই মানচিত্রে থাকবে কিনা সে প্রশ্ন এখন আর কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা। পাকিস্তানের ভেতরে এক অন্যরকম যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও PTI প্রধান ইমরান খান। বর্তমানে দুর্নীতির মামলায় কারাবন্দী ইমরান খান দীর্ঘদিন ধরেই বলে আসছেন তাকে হত্যার পরিকল্পনা চলছে, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে PTI যেভাবে আশঙ্কা প্রকাশ করেছে, তাতে নতুন করে আলোচনায় এসেছে স্টেট স্পন্সর্ড অ্যাসোসিনেশনের ভয়।
পিটিআই নেতারা দাবি করছেন, যুদ্ধকালীন সময় জাতীয় নিরাপত্তার ছায়ায় ইমরান খানকে সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। মিডিয়ার ফোকাস এখন সীমান্ত, পরমাণু উত্তেজনা ও কাশ্মীরকে ঘিরে। এই সুযোগে কোনো এক ভোরবেলা হৃদরোগ বা স্বাস্থ্য সমস্যার কথা বলে যদি কারাগার থেকে এক ব্রেকিং নিউজ আসে, তাহলে কে প্রশ্ন তুলবে? ইতিহাসও তাদের আশঙ্কাকে পুরোপুরি ভিত্তিহীন বলে না। 2022 সালের নভেম্বরে ওয়াজিরাবাদের রাজনৈতিক মিছিল চলাকালে ইমরান খানের উপর গুলিবর্ষণ হয়। তিনি অভিযোগ করেন, সেই হামলায় জড়িত ছিলেন সরকার ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তবে কোনো বিচার হয়নি। 2023 সালের মার্চে আবারও তিনি দাবি করেন, ইসলামাবাদ আদালতে তাকে হত্যার চেষ্টা হতে পারে। তার স্ত্রী বুশরা বিবি এক চিঠিতে উল্লেখ করেন, ইমরান খানকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা হতে পারে। তিনি বলেছেন, কারাগারে ইমরানের খাদ্য ও ওষুধ নিয়ে সন্দেহ রয়েছে এবং বারবার অনুরোধ করলেও নিরপেক্ষ মেডিকেল টিম দেয়া হয়নি। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই আশঙ্কা আরও বেশি তীব্র হয়েছে, কারণ যুদ্ধকালীন সময়ে সরকার ও সামরিক বাহিনী অনেক অকার্যকর নিয়মকে পাশ কাটিয়ে অঘোষিত দমননীতি চালায়। বিরোধী দল, প্রতিবাদকারী, এমনকি সাংবাদিকরাও হয়রানির শিকার হয়। এই অবস্থায় ইমরান খানের মতো একমাত্র জনপ্রিয় জাতীয় নেতার উপস্থিতি সরকার বা সেনাবাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক মহলেও ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, পাকিস্তানে বিচার বহির্ভূত হত্যার সংখ্যা বেড়ে চলেছে এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পিটিআই নেতারা বলছেন, ইমরান খান বর্তমানে শুধু একজন রাজনীতিক নন, বরং প্রতিরোধের প্রতীক। তাকে হত্যা করা মানে শুধু একটি প্রাণ নষ্ট করা নয়, বরং একটি রাজনৈতিক ধারাকে গলা টিপে শেষ করে দেওয়ার চেষ্টা। পিটিআই নেতারা বলছেন, ইমরান খান বর্তমানে শুধু একজন রাজনীতিক নন, বরং প্রতিরোধের প্রতীক। তাকে হত্যা করা মানে শুধু একটি প্রাণ নষ্ট করা নয়, বরং একটি রাজনৈতিক ধারাকে গলা টিপে শেষ করে দেওয়ার চেষ্টা। তারা বলছে, যদি ইমরান খানের কিছু হয়, তবে পাকিস্তানের ইতিহাস আরেকবার কালো অধ্যায় লিখে ফেলবে। এই মুহূর্তে পাকিস্তান এক অসম যুদ্ধের মধ্যে। একদিকে সীমান্তে যুদ্ধের দামামা, অন্যদিকে ভেতরে বন্দী একজন নেতা, যার নিঃশ্বাস নিয়েও এখন শঙ্কা। এই দুই যুদ্ধের সংঘর্ষ কোথায় গিয়ে থামবে, সেটি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায়। এর মধ্য দিয়ে আরেকটি যুদ্ধ শুরু হয়ে যায়, আর তা হলো তথ্য নিয়ে। প্রতিযোগিতামূলক সংবাদ ব্রিফিং, ভিন্ন ভিন্ন দাবি এবং পরস্পর বিরোধী বর্ণনা। ভারতের হামলার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি আসতে শুরু করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। উভয় দেশে চায় নিজেদের পক্ষে জনমত গড়তে। ভারত বলছে, তারা পেহেলগামে গত মাসে সংঘটিত প্রাণঘাতী হামলার জবাবে 9টি জায়গায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় 26 জন বেসামরিক লোক নিহত হন। ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করেছে। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে প্রমাণ দিতে বলেছে। ইসলামাবাদ বলছে, ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের 6টি শহর ও একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে। এইসব হামলায় 31 বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 বছর বয়সী এক কন্যা শিশুও রয়েছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতীয় বাহিনী কোনো বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি। এক সংবাদ সম্মেলনে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভৌমিকা সিং বলেন, এই হামলায় বড় ক্ষতি হয়নি এবং এটি ছিল সুনির্দিষ্ট। পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টে বলা হয়, ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক পোস্টে সাদা পতাকা উড়িয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক। এক্সে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারারও একই রকম দাবি করে বলেন, প্রথমে তারা তদন্ত থেকে পালিয়েছে, এবার তারা যুদ্ধক্ষেত্র থেকেও পালিয়েছে। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যেহেতু দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ চলছে না, তাই নয়াদিল্লি আত্মসমর্পণের প্রয়োজনীয়তা অনুভব করবে কেন, সেটা পরিষ্কার নয়।
যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে কয়টি, সেগুলো কার ছিল? এ নিয়ে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, 5টি ভারতীয় যুদ্ধবিমান ভারতীয় ভূখণ্ডেই ভূপাতিত হয়েছে এবং কোনো পক্ষেই অন্যের আকাশসীমা লঙ্ঘন করেনি। ভারতীয় নিরাপত্তা সূত্র বিদেশি গণমাধ্যমকে জানায় 3টি যুদ্ধবিমান ভারত নিয়ন্ত্রিত এলাকায় ভূপাতিত হয়েছে, তবে সেগুলো কোন দেশের ছিল স্পষ্ট নয়। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিকে মিথ্যা তথ্য বলে প্রত্যাখ্যান করেছে। পরস্পর বিরোধী দাবির ইতিহাস আসলে নতুন কিনা? আগেও ভারত পাকিস্তান উত্তেজনার সময় একইভাবে ভিন্ন ভিন্ন দাবি ও পাল্টা অভিযোগ উঠে এসেছে, যা পর্যবেক্ষকদের বিভ্রান্ত করেছে। কারো দাবি পুরোপুরি সত্য কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত বলেছিল পাকিস্তান শাসিত কাশ্মীরের বালাকোটে JEM এর সন্ত্রাসী প্রশিক্ষক, শীর্ষ নেতা ও সশস্ত্র দলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানো হয়েছে। এই ঘটনায় কয়েক সপ্তাহ আগে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের 40 জন নিরাপত্তাকর্মী নিহত হন। পাকিস্তান বলেছে তারা পুলওয়ামা হামলায় জড়িত নয় এবং ভারত 2019 সালে যে বিমান হামলা চালিয়েছিল তা একটি জনমানবহীন বনে পড়েছিল। একইভাবে 2016 সালে ভারত শাসিত কাশ্মীরের উরিতে একটি সেনা ঘাঁটিতে হামলায় 18 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত দাবি করেছিল তারা পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী ইউনিটগুলোর উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। পাকিস্তান এই দাবি অবাস্তব কল্পনা বলে উড়িয়ে দেয় এবং বলে ভারত শুধু সীমান্তে গুলিবর্ষণ করেছে, যা সবসময় হয়। ভারত পাকিস্তানের 77 বছরের পুরনো সংঘাতে তথ্যের নিয়ন্ত্রণের অন্যতম কারণ উভয় পক্ষ নিজের দেশের জনগণকে বোঝাতে চায় তারা জয়ী হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এখন আন্তর্জাতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহজ হওয়াতে তথ্যের উপর কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে দেশ দুটি দেখার বিষয়। গাজায় ইসরায়েলি বাহিনী অন্তত 1 লাখ টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে, যার একটি বড় অংশ এখনও অবিস্ফোরিতই রয়ে গেছে। আর এই তাজা বিস্ফোরক দিয়েই পুনরায় বোমা তৈরি করেছে হামাস। ইসরায়েলের শীর্ষ ইংরেজি দৈনিক হারেতস জানায়, গাজায় ইসরায়েলের ছোড়া অবিস্ফোরিত বোমা দিয়েই অস্ত্র তৈরি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হারেতসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর নিক্ষেপ করা প্রায় 3000 অবিস্ফোরিত বোমা এখন স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কাছে। এসব বোমা বিস্ফোরক ব্যবহার করেই তারা হাজার হাজার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করছে। এই বিস্ফোরক দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়াত যানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি খান ইউনিসে এমন একটি বিস্ফোরণে ইসরায়েলি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। হামাসের দাবি অনুযায়ী এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়। হারেতজের অর্থনৈতিক ক্রোড়পত্র দ্য মার্কার জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত বোমাগুলোর মধ্যে কখনো কখনো 20% পর্যন্ত বিস্ফোরিত হয়নি। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস বলছে, গাজায় চালানো 40,000-এরও বেশি বিমান হামলার মধ্যে 5 থেকে 10% বোমা অবিস্ফোরিত রয়ে গেছে। এর আগে 2024-এর শুরুর দিকে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছিলেন যে ইসরায়েলে হামলা ও গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হামাস ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্রই ব্যবহার করছিল।
সামরিক বিশ্লেষকেরা বহু বছর ধরে বলে আসছেন যে গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের মধ্যেও গোপন সুড়ঙ্গ দিয়ে তৈরি করা পথে চোরাচালানের মাধ্যমে তাদের হাতে ভারী সব অস্ত্র আসে। কিন্তু অস্ত্র বিশেষজ্ঞ এবং ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দাদের দেয়া তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত হাজার হাজার গোলা বারুদ দিয়ে নিজেদের জন্য রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে হামাসের। কিন্তু অস্ত্র বিশেষজ্ঞ এবং ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দাদের দেয়া তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত হাজার হাজার গোলা বারুদ দিয়ে নিজেদের জন্য রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতা তৈরি হয়েছে হামাসের। বিশ্লেষকদের অনেকেই স্পষ্টত ধারণা করেছেন যে এত বছর থেকে গাজার ধ্বংসযজ্ঞে ব্যবহৃত ইসরায়েলের অবিস্ফোরিত বোমাই ফিরতে শুরু করেছে তাদের নিজেদের দিকেই। এবার ভারতের উপর চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যরাতে হঠাৎ করেই পাকিস্তান আক্রমণ করাকে কোনোভাবেই সমীচীন মনে করছে না তুরস্ক। ভারতের এমন আচরণে পাকিস্তানকে পূর্ণ সমর্থনের কথাও ব্যক্ত করেছে দেশটি। তুরস্কের প্রেসিডেন্টের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, প্রয়োজন হলে পাকিস্তানকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে সৈন্য পাঠানোর ইঙ্গিতও দেয়া হয়েছে আঙ্কারার পক্ষ থেকে। ভারত যদি তাদের আগ্রাসী মনোভাব থেকে সরে না আসে তাহলে তুরস্ক পাকিস্তানের পক্ষে সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। পাকিস্তানে ভারতের আক্রমণের আগে তুরস্কের 7টি যুদ্ধ সরঞ্জামবাহী বিমান অবতরণ করে ইসলামাবাদে, যে বিমানগুলোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আর বোমা ছিল বলে প্রচার করা হয়। যদিও তুরস্ক ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে, তবে যুদ্ধ সরঞ্জাম পাঠানোর বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য আসেনি আঙ্কারার পক্ষ থেকে। এরদোয়ান পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র, ফলে বিপদে তুরস্ককে পাশে পাবে এটা প্রত্যাশা করতেই পারে শেহবাজ শরীফ। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে পূর্ণ সমর্থন জানালো তুরস্ক। কাশ্মীর ইস্যুতে আঞ্চলিক অস্থিরতা যখন তুঙ্গে, তখন ন্যাটো সদস্য তুরস্কের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। ভারতকেও বিষয়টি ভাবিয়ে তুলেছে, কারণ ভারত ভালোভাবেই জানে তুরস্কের সহযোগিতা পাকিস্তানকে আরও শক্তিশালী করে তুলবে। গতকাল ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের প্রতি তাদের পূর্ণ সংহতির বার্তা দেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক স্পষ্টভাবে জানিয়েছে তারা পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক শান্তি রক্ষার পক্ষে। তুরস্ক পাকিস্তানের সার্বভৌমত্বে ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং বেসামরিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাকে কোনোভাবেই সমর্থন করতে পারছে না তুরস্ক। কেবল এরদোয়ান নয়, পাকিস্তানে হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের সব শক্তিশালী দেশ এবং বিশ্ব নেতারাও। কেবল ইসরায়েল ভারতকে সমর্থন করেছে। ইসরায়েলের এই সমর্থন আবার মধ্যপ্রাচ্যকে ভারত বিরোধী করে ফেলেছে। এরই মাঝে ইসরায়েলের সমর্থনের কারণে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার আওয়াজ পাওয়া গেছে ইরানের পক্ষ থেকে। পাশাপাশি সিরিয়া, লেবানন, ইয়েমেনও এখন পাকিস্তানের মিত্র তালিকায় চলে এসেছে। ভারত তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এর যথাযথ জবাব দেওয়া হবে। পাকিস্তান এই হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, এই হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। এর মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি SU-30 ও একটি MiG-29।
পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপে সম্পূর্ণ প্রস্তুত এবং তারা যথাযথ ভারতের আক্রমণের জবাব দিয়েছে। পাকিস্তানে ভারতীয় হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসিম মালিক। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক উত্তেজনা ও আঞ্চলিক স্থিতিশীলতা। আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আবারও অশান্তির দিকে যাচ্ছে।